নিউ ইয়র্কে আমাকে কেন্দ্র করে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আপনারা যে ভালোবাসা এবং তার চেয়ে বড় কথা যে প্রত্যাশা অভিব্যক্ত করে অনেক রকম বাধা বিঘ্ন এবং সমস্যা অসুবিধা উপেক্ষা করে যারা এখানে জমায়েত হয়েছেন তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই। আমার মনে হয় আজকে এটা অনেকটা আমার কাছে একটা মিলন মেলার মতো মনে হচ্ছে, কেননা হয়তো আমরা এক একজন এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি, কিন্তু মনের ভেতরে প্রত্যেকেই আমাদের দেশ এবং দেশমাতৃকা সম্পর্কে এবং আরো যদি একটু বড় করে বলতে হয় আমাদের মানব সভ্যতা সম্পর্কে, মানব সমাজ সম্পর্কে এমন কতগুলো স্বপ্ন আমরা ধারণ করি যেটা সুন্দরের প্রতিনিধি, যেটা সত্যের প্রতিনিধি, যেটা প্রকৃতির ধারক এবং বাহক, এবং সেটাই আমাদেরকে এক পরিবারভুক্ত করেছে। এবং যদি আরেকটু ভালো করে চিন্তা করি তাহলে দেখা যাবে এই পারিবারিক বন্ধনটা কেবলমাত্র বামপন্থীদের ভিতরেই সীমাবদ্ধ নয়। ইতিহাসের বিচার করলে দেখা যাবে যে এই বন্ধনটা সৃষ্টি হয়েছিল বা সেটা একটা মুক্ত রূপ পেয়েছিল 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে। অনেক স্রোত এখানেও যারা আছে তাদের চিন্তায় অনেক রকম তারতম্য থাকতে পারে, কিন্তু একটা জায়গায় এসে আমরা সবাই একত্রিত হয়েছিলাম, সেটা হলো 71-এর মহান মুক্তিযুদ্ধ। মোটা দাগে বিচার করলে দেখা যাবে যে 71-এর মুক্তিযুদ্ধটা হঠাৎ করে সৃষ্টি হয়নি, সেটা বহুদিনের ধারাবাহিক সংগ্রামের প্রক্রিয়ার ভিতর দিয়ে আমরা সেই জায়গাটায় পৌঁছতে পেরেছিলাম। এবং যদি ব্রিটিশ আমল বা তার আগের ইতিহাস এইসব আলোচনায় আমরা নাও যাই, উপস্থিত ঘটনাবলী যেখান থেকে সূত্রপাত সেটা হলো আমাদের দেশ ভাগ 47 সালে ব্রিটিশরা এই দেশ চলে যাওয়ার সময় দেশটাকে ভাগ করে দিয়ে যায় এবং সাম্প্রদায়িকতার ভিত্তিতে একটা কৃত্রিম রাষ্ট্র পাকিস্তানের জন্ম দিয়ে যায়। সেই পাকিস্তানের কৃত্রিমতা কেবল কৃত্রিম ছিল তাই না, সেটি ছিল প্রতিক্রিয়াশীল, সেটি ছিল গণবিরোধী এবং বিশেষ করে পাকিস্তানের অভ্যন্তরে বসবাসকারী বিভিন্ন জাতির উপরে জাতিগত নিপীড়নের একটা নীতি প্রয়োগ করে তার প্রধান শিকারে পরিণত করা হয়েছিল বাঙালি জাতিকে। এবং ইতিহাসের পাঠ আমাদেরকে এটি শিক্ষা দেয় যে কোনো একটা জাতিকে যদি অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিতে হয়, তাকে যদি শোষণ করতে হয়, তাহলে পরে অনেক দিক থেকে আক্রমণ, কিন্তু সবচেয়ে প্রধান আক্রমণ এবং প্রথম আক্রমণ করতে হয় তার সংস্কৃতিকে, তার ভাষাকে। এবং সেইভাবে আমাদের ভাষাকে ধ্বংস করে দেওয়ার জন্য যে প্রচেষ্টা পাকিস্তানের শাসক গোষ্ঠী শুরু করে, তার প্রতিবাদে যে আন্দোলন গড়ে ওঠে, সেটার ভিতর দিয়ে কিন্তু আমাদের জাতীয় চেতনা নতুন করে একটা রূপ লাভ করতে থাকে এবং সেই প্রক্রিয়া ধারাবাহিকভাবে অগ্রসর হতে থাকে। এবং ভাষার দাবি বাঙালির স্বাধিকারের দাবির সঙ্গে স্বাভাবিকভাবে ঘটনাবলী আরেকটা প্রশ্নকে জড়িত করে দেয়, সেটা হলো গণতন্ত্রের প্রশ্ন, জনগণের রাজনৈতিক অধিকারের প্রশ্ন। এবং যখন নাকি সেটা তার ফল প্রসব করার জন্য এগিয়ে যেতে থাকে, তখন সেটাকে দমন করার উদ্দেশ্যে সামরিক আইন জারি করা হয় এবং সামরিক আইনের অধীনে আইন মনে শাসন সেই সময় মৌলিক গণতন্ত্র নামে, যে এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য উপযুক্ত না,
আগে উন্নয়ন করতে হবে, তারপরে গণতন্ত্র করা যাবে। আইয়ুব খানও এই কথা বলছে এবং বলে সে মৌলিক গণতন্ত্র নামে এক ধরনের জনগণের অধিকার হরণের পদক্ষেপ সে গ্রহণ করেছে। কিন্তু শুধু সেটাই নয়, স্বাধিকারের জন্য দাবি সঙ্গে সঙ্গে গণতন্ত্রের দাবির পাশাপাশি খুবই বলিষ্ঠভাবে গণমানুষের অর্থনৈতিক এবং সামাজিক অধিকারের প্রশ্নের আন্দোলনগুলো জোরদার হয়ে ওঠে। যখন সবটা ছিল প্রায় অন্ধকারাচ্ছন্ন, তখনই কিন্তু তেভাগার আন্দোলন করে ওঠে এই দেশে, টঙ্ক আন্দোলন করে ওঠে, হাজংদের বিদ্রোহ গড়ে ওঠে, নানকার প্রথার বিরুদ্ধে বিদ্রোহ গড়ে ওঠে সিলেট এলাকায়। আরো পরবর্তীকালে শ্রমিকের আন্দোলন, রেল ধর্মঘট ইত্যাদির ভিতর দিয়ে জুট মিলের শ্রমিকদের আন্দোলন, কৃষকের সংগ্রাম, রুটি রুটির সংগ্রাম, ভাত কাপড়ের সংগ্রাম, এই ধারাটা জোরদার। তাৎপর্যপূর্ণ এটাও যে ওই গোটা পাকিস্তান আমলের সংগ্রামের যে প্রস্তুতি পর্ব, সেই পর্বে স্বাধিকার, গণতন্ত্র, রুটি রুটির অধিকারের পাশাপাশি একটা উপলব্ধি সব মানুষের কাছে চলে আসে। সেটা হলো যে আমরা যদি সত্যি সত্যি জাতিকে মুক্ত করতে চাই, তাহলে বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আধিপত্যের হাত থেকে মুক্তি লাভ না করলে প্রকৃত জাতীয় মুক্তি কোনোদিন অর্জন করা সম্ভবপর হয় না। তাই পাকিস্তানকে যখন সিয়াটো সেক্টরের ভিতরে আবদ্ধ করে ফেলা হলো, পাক মার্কিন সামরিক চুক্তির ভিতরে আবদ্ধ করে ফেলা হলো, এবং আমেরিকার ব্লু প্রিন্টের ভিতরে যখন আমাদের দেশকে বন্দী করে ফেলা হলো, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন সংগ্রামের জোয়ার তখন গড়ে ওঠে। এই যে সংগ্রামগুলো বললাম, তার পাশাপাশি নারী মুক্তির আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, অনেক রকম আন্দোলন এই দেশের দিকে অগ্রসর হতে থাকে। এখানে আমরা যারা উপস্থিত, তারা ইতিহাস যদি সঠিকভাবে আত্মস্থ করতে চাই, তাহলে এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে পাকিস্তানের আমলের সেই প্রথম দিনগুলো থেকে স্বাধিকারের জন্য প্রথম আওয়াজ তুলেছিল কারা, গণতন্ত্রের জন্য প্রথম আওয়াজ তুলেছিল কারা, রুটি রুজির অধিকারের জন্য প্রথম আওয়াজ তুলেছিল কারা, সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে প্রথম আওয়াজ তুলেছিল কারা? তারা হলো এই দেশের বামপন্থীরা, এই দেশের কমিউনিস্টরা। একটা ছোট্ট প্রশ্ন একটু মনে মনে একটু আপনারা ভেবে দেখবেন। আমরা জেল হত্যার কথা সকলেই জানি, যেখানে 4 রাষ্ট্রীয় নেতাকে জেলখানায় হত্যা করা হয়েছিল, রাষ্ট্রীয়ভাবে সেই দিবসটা পালন করা হয়। কিন্তু এই কথা কি সত্য নয় যে প্রথম জেলখানার হত্যাকাণ্ড ঘটেছিল 1975 সালে নয়, 1950 সালে রাজশাহীর খাপড়াবাড়িতে? কিন্তু আমাদেরকে ইতিহাসের অনেক কিছু ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। মুক্তিযুদ্ধ নিয়ে যখন আলোচনা করি, তখন আমার মনে একটা খটকা লাগে। আপনাদেরকে ওইটা ভাবার জন্য বলবো যে 30 লক্ষ আমাদের মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, দেশবাসী শহীদ হয়েছেন। আমি নিজেও অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি, আপনারাও এখানে যারা আছেন তাদের ভেতরে অনেকে সেই সংগ্রামে সামিল ছিলেন। তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তারা মুক্তিযোদ্ধা। কিন্তু একটা প্রশ্ন, আমাদের এই বাঙালির মুক্তিযুদ্ধে ক্ষুদিরাম কি মুক্তিযুদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা রাখে? সূর্য সেনকে কি আমরা মুক্তিযুদ্ধ বলে আখ্যায়িত করার প্রয়োজন অনুভব করি? এই প্রশ্নের কিন্তু কোনো জবাব, প্রকৃত ইতিহাসের বাস্তবসম্মত জবাব এখনো পর্যন্ত আমরা দিতে রাজি নই। কারণ ভাবটা এরকম যে ইতিহাসের সূত্রপাত, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সূত্রপাত বা আমাদের সমসাময়িক ইতিহাসের সূত্রপাত 1947 থেকে। আসলে মোটেও ঘটনা তা নয়, অনেক আগে থেকে ব্রিটিশ উপনিবেশের হাত থেকে যে সংগ্রাম, মুক্তির জন্য যে সংগ্রাম, তার চেয়ে বড় মুক্তি সংগ্রাম আর কোনটা হতে পারে? এবং সেই ধারাবাহিকতাতে আমরা কিন্তু 71-এর সংগ্রামটাকে আমরা মুক্তিযুদ্ধ হিসেবে বিজয়ী করতে সক্ষম হয়েছিলাম।
সারা দুনিয়াতে একটা প্রশ্ন উঠেছিল যে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার জন্য বিচ্ছিন্নতাবাদীরা ষড়যন্ত্র করছে, এবং এই মিথ্যাচারটাকে প্রতিষ্ঠিত করার জন্য পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, আরো কয়েকটি দেশ তারা আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু ইতিহাসের ঘটনাবলী কেউ বিকৃত করতে পারে না, যার ফলে বিশ্বব্যাপী এটা প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল যে ৭১-এর যে সশস্ত্র যুদ্ধ সেটা কোনো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল না, যেটা ছিল যেমন বায়াফ্রাকে কেন্দ্র করে পেট্রিস লুমুম্বাকে হত্যা করা হলো। আপনারা জানেন সাম্রাজ্যবাদের একটা কৌশল সবসময় যে নব্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলোকে দুর্বল করে দেওয়ার জন্য তার অভ্যন্তরে বিভেদ সৃষ্টি করে তারা সেখানে বিচ্ছিন্নতার ধারা, বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ধারা তৈরি করে। কিন্তু সেই মিথ্যাচারকে আমরা ভ্রান্ত প্রমাণ করে এটা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলাম যে আমাদের সংগ্রাম বিচ্ছিন্নতাবাদী আন্দোলন নয়, এইটা হলো জাতীয় মুক্তির আন্দোলনের বিশ্বব্যাপী যে প্রক্রিয়া তারই একটি অংশ, এবং যার ফলে আমরা প্রগতিশীল বিশ্ব, সমাজতান্ত্রিক দুনিয়া সহ প্রগতিশীল বিশ্বের সমর্থন আমরা অর্জন করতে সক্ষম হয়েছিলাম। অনেকে বলার চেষ্টা করে যে আমাদের মুক্তিযুদ্ধ হলো ৯ মাসের যুদ্ধ, এবং তাদের জন্য এই ধরনের একটা উপস্থাপনা সহজতর হয়, কারণ এর আগে যে পটভূমি প্রস্তুত করার যে লড়াই, সেই লড়াইয়ে তাদের কোনো ভূমিকা ছিল না। আমি মনে করি যে মুক্তিযুদ্ধ অনেক রকম। শ্রমিক মুক্তিযুদ্ধ করেছে এক উদ্দেশ্যে, বাঙালি বুর্জুয়া মুক্তিযুদ্ধ করেছে আরেক উদ্দেশ্যে। বা আমাদের সমাজের ভিতরে যদি দেখেন, যাদের নিজেরা এখন মুক্তিযুদ্ধ বলে দাবি করে, কেউ কেউ আদর্শগতভাবে মুক্তিযোদ্ধা, কেউ কেউ সার্কামস্ট্যান্সিয়ালি মুক্তিযোদ্ধা। ঘটনা পরম্পরায় তারা অন্যদিকে যাওয়া সম্ভব না হয় ঘটনার ঘাত প্রতিঘাতে, তারা সার্কামস্ট্যান্সিয়ালি যেটাকে বলে ঘটনা চক্রে তারা মুক্তিযুদ্ধের পক্ষে এসে তখন দাঁড়িয়েছিল। এবং এই যে শেষ কথাটা বললাম, এটা খুবই তাৎপর্যপূর্ণ। কেননা মুক্তিযুদ্ধে যারা সার্কামস্ট্যান্সিয়ালি মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধার যে এসেন্স, তার যে মর্মবাণী, সেটাকে কোনোদিনই মূল্য দিবে না, সেটাকে হেয় প্রতিপন্ন করে তুচ্ছ জ্ঞান করবে। আর যারা আদর্শগতভাবে মুক্তিযোদ্ধা, তারা সবসময় মুক্তিযুদ্ধের যে এসেন্স, মর্মবাণী, সেইটাকে তারা আসল জিনিস হিসেবে তারা ধারণ করার জন্য চেষ্টা করবে। আমি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন কিনা, কতটুকু ছিলেন, বা অন্য কোনো নাম ধরে আমি জিনিসটা বলছি না, জেনারেলাইজ করে বলছি। এবং এই লাইনে যদি আপনি চিন্তা করেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এবং সেই কারণে বর্তমানে আমরা দেখি যে মুক্তিযোদ্ধা দাবি করেও মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শের জায়গাটাকে নিঃসংকোচে বিসর্জন দেওয়ার ক্ষেত্রে এবং নানান রকম রাজনৈতিক যুক্তি প্রদান করে, যে ক্ষমতায় থাকতে হলে এখন আর সমাজতন্ত্রের কথা বলা যাবে না, ক্ষমতায় থাকার প্রয়োজনে রাষ্ট্রধর্ম ইসলাম যেটা এরশাদ যে বিধান করেছিল সেই বিধান বাতিল করা যাবে না, রাষ্ট্র ক্ষমতায় থাকার প্রয়োজনে জামাতে ইসলামকে নিষিদ্ধ করা যাবে না, এই ধরনের নানান রকম যুক্তি উপস্থাপন করার চেষ্টা করা হয়। এবং এইটার ভেতর দিয়ে মুক্তিযুদ্ধের যে মর্মবাণী, সেইটাকে দুর্বল এবং ক্ষয়িষ্ণু করে দেওয়ার একটা প্রয়াস আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। মুক্তিযুদ্ধ নিয়ে একটা কথা কেন আমাদের আলোচনা করা প্রয়োজন? কেননা ইতিহাস কেবলমাত্র 10, 20, 50, 100 বছরই এই সীমার ভেতরে কোনোদিন গণ্ডীভূত থাকে না। আমাদের বাঙালি জাতির সামগ্রিক রাজনৈতিক ইতিহাসের প্রেক্ষাপটে সব বড় ঘটনার ভিতরে অন্যতম একটা প্রধান ঘটনা হলো আমাদের
মহান মুক্তিযুদ্ধ। এটা হলো ডিসাইডিং পয়েন্ট, ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। যখন দীর্ঘদিনের উপনিবেশিকতা এবং জাতিগত শোষণ নিপীড়নের পর এবং শ্রেণীগত শোষণের পর গণতন্ত্রহীনতার যে অভিশাপ, সেইখান থেকে আমরা বেরিয়ে এসে আমাদের মুক্তিযুদ্ধের অমর ইতিহাস আমরা রচনা করেছিলাম। আমরা কি ভুলে গেছি যে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছিলাম, যেটা একটা নূতন বাস্তবতার জন্ম দিবে, নট এ নিউ এডিশন অফ পাকিস্তান। পাকিস্তানের একটা উন্নত সংস্করণ করার জন্য আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করিনি। আমরা একটা বিকল্প পথে, বিকল্প সমাজের চিন্তা, বিকল্প রাজনৈতিক ভাবধারা, আদর্শবোধ, সেইটাকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। এবং সেই মুক্তিযুদ্ধের অমর কীর্তি প্রতিফলিত হয়েছিল স্বাধীনতার পরবর্তীকালে 1 বছরের মাথায় আমাদের যে ঐতিহাসিক সংবিধান রচিত হয় 1972 সালের সেই সংবিধান। এবং সেখানে 4 রাষ্ট্রীয় মূলনীতি, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র, এই 4 নীতিকে স্বর্ণাক্ষরে সেখানে দেখে আমরা ঘোষণা করেছিলাম এই লক্ষ্য এবং কেবলমাত্র এই লক্ষ্যেই বাংলাদেশ রাষ্ট্রকে পরিচালনা করতে হবে, এবং সেটাই হলো মুক্তিযুদ্ধের আওয়াজ। আমি এখনো মনে করি আমার নিজের বিবেচনায় যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আন্দোলন এবং সংগ্রামের পথ এবং ইতিহাসের গতিধারা অনেক কিছু ঘটতে পারে, অনেক ঘটনার ভিতর দিয়ে আমরা যেতে পারি, কিন্তু এই মুক্তিযুদ্ধের মর্মবাণী সেইটা কোনোদিন নিঃশেষ হবে না। এবং আজকে যে মুহূর্তে আমরা এখন বাংলাদেশে বসবাস করছি, সেখানে দেখা যাবে, বলতে দুঃখ হয় যে মুক্তিযুদ্ধের চেতনা ভুল উন্ঠিত। ষড়যন্ত্র শুরু হয়েছিল অনেক আগে থেকে। আমরা যারা গেরিলা যুদ্ধ করেছি বা সাধারণভাবে যারা যুদ্ধ করেন তারা জানেন যে যুদ্ধ পরিকল্পনায় সবসময় একটা কন্টিনজেন্সি প্ল্যান রাখতে হয়, যে আমি যদি প্রতিপক্ষের কাছে হেরে যাই তাহলে পরে আমার অল্টারনেট প্ল্যান থাকে। পাকিস্তানেরও একটা কন্টিনজেন্সি প্ল্যান ছিল এবং পাকিস্তানের মদত দানকারী আন্তর্জাতিক সাম্রাজ্যবাদেরও একটা কন্টিনজেন্সি প্ল্যান ছিল, এবং সেটা নিয়ে তারা ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। বঙ্গবন্ধু সেটাকে মোকাবেলা করার চেষ্টা করে, তার সরকার সেটাকে মোকাবেলা করার চেষ্টা করে, কিন্তু কোনোদিন একজন নেতা তার দলের ঊর্ধ্বে উঠতে পারেন না শেষ বিচারে, এবং দল কোনোদিন তার শ্রেণীর ঊর্ধ্বে উঠতে পারে না। তাই বঙ্গবন্ধুকে বক্তৃতা দিতে আমরা শুনি যে দুনিয়ার বড় বড় নেতারা দেশ স্বাধীন করার পর সোনার খনি পায়, আমি পেলাম চোরের খনি। গাজী আমার কম্বলটা গেল কোথায়? এগুলো ভুলে যাওয়ার কথা না। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার পথে প্রতিবন্ধকতাগুলোর সৃষ্টি তখন থেকেই শুরু হয়েছে। খন্দকার মোশতাক বাইরের লোক ছিল, আওয়ামী লীগেরই লোক ছিল। এবং কালকে আমি বলছিলাম যে খন্দকার মোশতাক 73 সালের ইলেকশনে হেরে গিয়েছিল, এবং হেরে যাওয়ার পর তার রেজাল্ট জোর করে তাকে জিতিয়ে দেওয়া হয়। রেজাল্ট অ্যানাউন্সমেন্ট বন্ধ করে সমস্ত ব্যালট পেপার ঢাকায় হেলিকপ্টারে নিয়ে এসে তারপরে সেখানে আরেকটা ধরনের কাউন্টিং দেখিয়ে তাকে বিজয়ী করা হয়েছে। হয়তো যারা ভেবেছিল যে খন্দকার মোশতাককে বিজয়ী না করতে পারলে ক্ষমতা স্থায়িত্ব সুপ্রতিষ্ঠিত করা যাবে না, কিন্তু মোশতাকের বিজয় বঙ্গবন্ধুর বিজয় ছিল না, মুক্তিযুদ্ধের চেতনার বিজয় ছিল না, বরঞ্চ তার পেছনে ছুরিকাঘাত করা সূত্রপাত ঘটিয়েছিল সেই ঘটনা। সব বিজয় বিজয় নয়। ওর জন্য আমাদের চিন্তার ভিতরে অনেক সময় এরকম হয়
যে আমাদের জিতা পার্টির সঙ্গে থাকতে হবে, এবং গণমানুষের ভিতরে এই ধরনের সাইকোলজি ঢুকিয়ে দেওয়া হবে যে ভোট নষ্ট করে কি হবে, যে জিতবে কি এটা দেখে নিই, তার দিকে আমি যাব। তাহলে পরে কিন্তু রাজনীতিতে গণতন্ত্রের মর্ম মানে সেটাকে কোনোদিন প্রতিষ্ঠিত করা যায় না, আদর্শকে কোনোদিন প্রতিষ্ঠিত করা যায় না। সুতরাং আদর্শবোধ সমস্ত চিন্তাগুলো সেইটা কিন্তু গড়ে ওঠে একটা ইতিহাসের অগ্রগতিকে নিশ্চিত করার একটা আবশ্যিক শর্ত হিসেবে। এবং সেই ঝান্ডা আমরা দুইজন মিলে দিতে পারি। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। এইটা ইতিহাসের কতগুলো নির্দিষ্ট মুহূর্তে এই ধরনের বীর পুরুষের মতো দৃঢ়তা নিয়ে না দাঁড়াতে পারলে ইতিহাসকে কিন্তু কোনোদিন আমরা তার গন্তব্যের পথে পরিচালনা করতে পারবো না। চলতি হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে ইতিহাসের আবর্জনা হিসেবে হয়তো আপনি মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন, ভাসমান কচুরি পানার মতো আপনি নদী দিয়ে প্রবাহিত হতে পারবেন স্রোতের টানে, কিন্তু কোনোদিন নূতন ইতিহাস আপনার দ্বারা রচিত হবে না। এবং একদিন না একদিন জনতার বিজয় অনিবার্য হয়ে উঠবে। এবং সেই জায়গা থেকে আমাকে কিছু কথা বলতে বলেছেন। আমি এই প্রসঙ্গটাই প্রথমে আমি বললাম যে মুক্তিযুদ্ধের চার নীতি এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারা অন্য সব দল তারা পরিত্যাগ করলেও কমিউনিস্ট পার্টি এটাকে কোনোদিন পরিত্যাগ করবে না। আঘাত আসছে কোন জায়গা থেকে? আমরা সেই আলোচনা যদি চাই তারপরে অবশ্যই আমাদের সচেতন ভাবে এটা বুঝতে হবে যে প্রধান আঘাত রাজনৈতিক ভাবে আসছে। ধর্মীয় মৌলবাদ, জামাত শিবির চক্র, হেফাজত ইত্যাদি বাংলাদেশের ঘটনাগুলি আপনারা সকলেই জানেন। ব্লগারদেরকে হত্যা করা হচ্ছে, গণজাগরণের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা হচ্ছে। এই বিভৎস ভয়ঙ্কর ফ্যাসিস্ট সাম্প্রদায়িক শক্তি, জঙ্গি শক্তি বিশ্বব্যাপী যেমন তারা তৎপর, বাংলাদেশেও তারা তৎপরতা চালাচ্ছে এবং অনেক রকম নতুন নতুন প্রতিষ্ঠান তারা গড়ে তুলেছে, অস্ত্রপাতি জোগাড় করছে, আধুনিক ট্রেনিং তারা দিচ্ছে এবং তাদের ঘাতকদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কিন্তু হু ইজ গিভিং দেম প্রোটেকশন? তাদেরকে আশ্রয় দিচ্ছে তারা আইডিওলজিক্যাল, অর্গানাইজেশনাল, ফাইন্যান্সিয়াল, সমস্ত দিক থেকে তথ্য প্রমাণ দিয়ে বলা যায় যে সেটার নাম হলো জামাতে ইসলাম। জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হচ্ছে। আমি তো বলতে চাই নিষিদ্ধ করার প্রশ্ন উঠবে কেন? কারণ জামাতে ইসলাম ৭১ সাল থেকেই নিষিদ্ধ। কারণ আমি আইনের সামনে এই কথাই উত্থাপন করব, যখন পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ দলিল সই করে, সেই দলিলে লেখা ছিল যে আমরা পাকিস্তানের সেনাবাহিনী, প্যারামিলিটারি অ্যান্ড অল অক্সিলারি ফোর্সেস নিঃশর্ত আত্মসমর্পণ করছে। তো পাকিস্তান হানাদার বাহিনীর পলিটিক্যাল অক্সিলারি ফোর্স কারা ছিল? জামাতে ইসলাম। তাহলে পরে আমি যদি বলি যে বাংলা ৭১ সালের পর ১৬ই ডিসেম্বরের পর পাকিস্তানের সেনাবাহিনী যদি ঢাকা শহরে ক্যান্টনমেন্ট করার অধিকার চিরদিনের জন্য হারিয়ে থাকে, তাহলে জামাতে ইসলামেরও কোনো তৎপরতা চালানোর অধিকার বা সুযোগ ১৬ই ডিসেম্বরেই নিশ্চিহ্ন হয়ে গেছে। তারপরে আরো আইনের কথা বলা যায়। আমাদের ৭২ সংবিধানে আর্টিকেল 38 সেখানে স্পষ্ট করে লেখা আছে যে, বা লেখা ছিল যে ধর্মের নাম ব্যবহার করে কোনো রাজনৈতিক দল করা যাবে না এবং কোনো রাজনীতি করা যাবে না। সুতরাং কেউ কল্পনাও করতে পারত না যে জামাতে ইসলাম
তারা বাংলাদেশে প্রকাশ্যভাবে রাজনীতি করতে পারবে। যেমন আমরা কল্পনা করতে পারি না যে পাকিস্তান সেনাবাহিনী তাদের অফিস খুলে ঢাকা শহরে তৎপরতা চালাবে, এটাও কল্পনার বাইরে। যে যুক্তিটা আমি একটু আগে আপনাদের সাথে তুলে ধরি। তার উপরে জামাতে ইসলামকে আইন সিদ্ধ করেছিল কে? জিয়াউর রহমান। এবং তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলেছিলাম। এবং যখন নাকি গোলাম আজমকে জামাতে ইসলামের প্রধান করা হয়, সেই ঘটনাকে কেন্দ্র করে জাহাঙ্গীর নামের নেতৃত্বে আপনারা জানেন ঘাতক দালালের বিচারের দাবিতে আমাদের দেশে আন্দোলন শুরু হয়ে যায়। সেই আন্দোলন অগ্রসর হয়েছে, কিন্তু দুর্ভাগ্য ঘটনা পরম্পরায় আপনি যদি বিশ্লেষণ করেন দেখবেন যে এই আদর্শগত পজিশন থেকে মুভ করা, তার পরিবর্তে এই ইস্যুটাকে পাওয়ার গেমে একটা অংশ হিসেবে কেউ কেউ ব্যবহার করার জন্য চেষ্টা করেছে। যে এখন এই আন্দোলনটাকে মদত দিব, এখন আবার এটাকে গুটিয়ে দেব। এবং অনেক দুঃখ করে জাহানার ইমাম বক্তৃতা করেছিলেন, সেই মিটিংয়ে আমিও বক্তৃতা করেছিলাম। তিনি বলেছিলেন যে অনেকে বলে রাজনীতিতে শেষ কথা নাই, তা আমি বলি যে একটা শেষ কথা আছে। সেই শেষ কথা হলো আমাদের মুক্তিযুদ্ধ, এর পেছনে আমরা যেতে পারি। সুতরাং ইতিহাসের এই জায়গাটা যদি আমরা মনে রাখি, তাহলে পরে এই জামাতে ইসলামকে নিয়ে খেলা করা এবং পলিটিক্যাল গেমে লিপ্ত হওয়া কোনোদিনই এইটাকে অনুমোদন যোগ্য বলে ধরা যেতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করি। সমসাময়িক অবস্থা সম্পর্কে আমার কথাগুলো একটু ছাড়াছাড়া হতে পারে, আপনি ক্ষমা করবেন, কিন্তু ভাবার চিন্তার উদ্বেগ করার জন্য আমি বলছি। আপনি যদি অবজেক্টিভলি ধরেন দেশের স্বার্থে, আওয়ামী লীগ আর বিএনপি দুইটা বুর্জুয়া দল। অনেকে বলেন যে কমিউনিস্ট পার্টি, আপনারা তো দেখি দুইটাকে এক করে ফেলেন। আমরা দুইটাকে এক বলি না, আর্থসামাজিক পরিস্থিতি তারা এক, কিন্তু তাদের ইতিহাস, তাদের গঠনের ভিতরে অনেক তারতম্য আছে। 19-20, হ্যাঁ 19-20, কিন্তু কোনো কোনো মুহূর্তে 19-20-এর তারতম্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কিন্তু এটা তাহলে আমার কথা না, একটা না, ডজন ডজন গোল টেবিল আলোচনা আওয়ামী লীগ বিএনপি নেতাদের সঙ্গে কি আমি বসি? তখন তোফায়েল আহমেদ আর নোমান সাহেব আর মান্নান ভুইয়া ইত্যাদি ইত্যাদি বড় বড় নেতারা, তারা কি এই বক্তৃতা করে নাই যে আমাদের দেশের জন্য একটা বিরাট সৌভাগ্য হচ্ছে এই যে আর্থসামাজিক নীতির প্রশ্নে সরকারি দল আর বিরোধী দলের ভেতরে কোনো পার্থক্য নাই। তাহলে আর্থসামাজিক নীতির প্রশ্নে যদি এই দুই দলের ভেতরে কোনো পার্থক্য না থাকে, তাদের নেতাদের কথা অনুযায়ী, তাহলে একজন মানুষ যদি বলে যে আওয়ামী লীগ আর বিএনপি হলো সমমনা দল, তাহলে পরে তো সে ভুল বলবে না। এবং এই বিবেচনা থেকে আপনি যদি দেখেন, মানে হিস্টোরিক্যাল পলিটিক্যাল পার্সপেক্টিভ থেকে যদি দেখেন, তাহলে অ্যাকচুয়ালি তারা সমমনা দল। তারা সেই মুক্তবাজার অর্থনীতি, সেই নিও লিবারাল পলিসি, সেই সাম্রাজ্যবাদের প্রতি আত্মসমর্পণ, সেই হল দখল, সেই ভর্তি বাণিজ্য, সেই গুন্ডামি পাঞ্জাবি ইত্যাদি হচ্ছে। এবং আমাদেরকে এই মৌলিক সমস্যাকে মোকাবেলা করার প্রশ্নে জনমত গড়ে তোলার পরিবর্তে আমাদেরকে মনোযোগী করে তোলা হচ্ছে যে এর অপরাধ বেশি না ওর অপরাধ বেশি, এ বেশি মন্দ না ও বেশি মন্দ। এই মন্দের প্রতিযোগিতার ভিতরে কি আমরা আবদ্ধ হয়ে থাকবো, নাকি মন্দের বাইরে আমাদের সত্য এবং ভবিষ্যতের প্রগতির পথে এগিয়ে যাওয়া নতুন উপাদান সৃষ্টি করার জন্য আমরা চেষ্টা করব? এই জায়গা থেকে কিন্তু আমাদের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এই যে দ্বিদলীয় মেরুকরণের ধারা আমরা দেখতে পাচ্ছি, একদিকে আওয়ামী লীগ আর একদিকে বিএনপি, দুইটা এক নয়, আমি আগেই বলেছি।
কিন্তু তার বাইরে একটা বিকল্প করে তোলার প্রশ্ন সেখানে এসেছে। এবং রাজনীতিতে একটা কথা আছে যে পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমিক্স। রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ। রাজনীতির রহস্য বুঝতে হলে আপনাকে অর্থনীতি বুঝতে হবে। ইউনিভার্সিটিতে গোলাগুলি হয় ছাত্রলীগ আর ছাত্র দলের ভেতরে, কিংবা ছাত্রলীগের দুই গ্রুপের ভেতরে, কিংবা ছাত্র দলের দুই গ্রুপের ভেতরে গোলাগুলি চলছে, কেউ থামাইতে পারে না। হঠাৎ করে থেমে গেল। খবর নিয়ে জানা গেল যে শেরাটনে আগের রাতে বৈঠক হয়েছে, সিদ্ধান্ত হয়েছে 60-40 ভাগাভাগি হয়ে যাবে। এটা আমার কথা নয়, এভরিবডি নোজ, ওপেন সিক্রেট। 60-40 ভাগাভাগি হয়ে যাবে। তারপরে একের পরে এই ঘটনা ঘটে যাচ্ছে। অনেক লোককে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, এই হেফাজতিরা মেরেছে, এই বিএনপির কর্মীরা মেরেছে। আমরা তার প্রতিবাদ করেছি। আমরা বলেছি যে বিরোধিতা করার অধিকার খালেদা জিয়ার আছে, কিন্তু আগুন দিয়ে মানুষকে পোড়ানোর অধিকার খালেদা জিয়ার নাই। আমরা কমিউনিস্ট পার্টি মিছিল করেছি, প্রতিবাদ করেছি, প্রতিরোধ করেছি। কারো অফিস পোড়ানো হয়নি। হেফাজতিরা আওয়ামী লীগের অফিস পোড়ায়নি, পুড়িয়েছিল কমিউনিস্ট পার্টির অফিস, এবং তার 100 গজ দূরে পুলিশ দাঁড়িয়ে আছে। আমি শত শত জায়গায় ফোন করেছি যে আমাদের অফিস পুড়ে যাচ্ছে, আপনারা একটু আসেন, ফায়ার ব্রিগেড আসানোর ব্যবস্থা করেন। তারা পাঠায়নি। 5 ঘন্টা 6 ঘন্টা ধরে সেগুলো আগুন জ্বলেছে, তারপরে সেখানে এসেছে। বিকজ কমিউনিস্ট পার্টির অফিসকে রক্ষা করার চেয়ে মোর ইম্পর্টেন্ট যে একটা ইনসিডেন্স এখানে হোক, যেটাকে পলিটিক্যাল পুঁজি হিসেবে দেখিয়ে আমাদের দেশে মৌলবাদে এলিমেন্টের বিরুদ্ধে আজকে যদি দেশকে দাঁড়াতে হয়, তাহলে আমার রেজিমকে অব্যাহত রাখাটাই অপরিহার্য। এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য বা আবহাওয়া সৃষ্টি করার জন্য এই কাজগুলো করা হয়েছে। কিন্তু যদি দেশপ্রেমের জায়গা থেকে বিবেচনা করেন, বাংলাদেশে তো আমরা একদলীয় ব্যবস্থার পক্ষে নই। গণতন্ত্রে তো বহুদলীয় ব্যবস্থা থাকবে, এবং সেখানে রাজনৈতিক দলের ভিতরে মতবিরোধ থাকবে, থাকতে পারে। কিন্তু জাহাঙ্গীর ইমামের কথা, রাজনীতিতে শেষ কথা একটা আছে, মুক্তিযুদ্ধের পেছনে আমরা যেতে পারি। এই সততার ভিত্তিতে যদি রাজনীতি পরিচালিত হয়, শুড ইট নট বি যে কৌশলটা হওয়া উচিত যে অ্যাটাক জামাতে ইসলাম, আইসোলেট জামাতে ইসলাম, ট্রাই টু নিউট্রালাইজ বিএনপি। কিন্তু এইটা না হয়ে আওয়ামী লীগ যে কৌশলটা অনুসরণ করছে যে বিএনপিকে নিশ্চিহ্ন করো, এবং সেই জন্য প্রয়োজনে দরকার হলে জামাতে ইসলামকে নিউট্রালাইজ করো বা কাজে লাগাও। এবং মানুষের ভেতরে এই সন্দেহ, সেটা কেবলমাত্র কোনো অশুভ শক্তি দিয়ে আরোপিত একটা সন্দেহ নয়। গণজাগরণ মঞ্চের আন্দোলন যখন গড়ে উঠল, মানুষের ভিতরে সন্দেহ জেগেছিল এই জায়গাটি। এবং আপনারা ভালো করে বিবেচনা করলে দেখবেন, গণজাগরণ মঞ্চের সেই অভিযান যদি তখন সঠিকভাবে পরিচালিত না হতো, তাহলে পরে হয়তো আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের প্রক্রিয়ায় যে জায়গাটায় নিয়ে এসেছিলাম, বর্তমানে আনতে সক্ষম হয়েছি, সেইটা হয়তো সম্ভবপর হতো না। আমাদের এইভাবে কোশ্চেনটা চলে আসে এইটার থেকে। কেবলমাত্র আমি একটা সাইড থেকে উদাহরণটা দিলাম। নেক্সট মানে এর যে মৌলিক জায়গাটা হলো দ্য কোশ্চেন অফ পাওয়ার অ্যান্ড দ্য কোশ্চেন অফ পলিসি। কোনটাকে আমি প্রাধান্য দেব? পাওয়ারের প্রয়োজনে পলিসি অ্যান্ড আইডিওলজিকেও কম্প্রোমাইজ করব, নাকি পলিসি অ্যান্ড আইডিওলজির প্রয়োজনে দরকার হলে পাওয়ারকেও আমি অ্যাবান্ডন করতে রাজি? আমি অনেক সময় বলি, বঙ্গবন্ধু নিয়ে আপনারা বক্তৃতা প্রচুর দেন,
কিন্তু বঙ্গবন্ধুর বক্তৃতা কেন ভালো করে আপনারা প্রচার করেন না মানুষের ভিতরে? বঙ্গবন্ধুর বক্তৃতাগুলো যদি ভালো করে প্রচার করা হয় তাহলে পরে কিন্তু অনেক কিছু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, কিন্তু সেইগুলো বেশি প্রচার করা হয় না। এবং খালি জটবা তোলা, রাজনৈতিক এসেন্স আলোচনায় নিয়ে আসা হয়। স্লোগানে স্লোগানে মুখর, বিশাল সমাবেশ, ট্রাক ট্রাক ভর্তি লোক আসছে, বলে দেওয়া হয়েছে যে নমিনেশন যদি চাও ইউনিয়ন কাউন্সিলে বা ওয়ার্ড কমিশনার, তাহলে মিছিল তোমার বেশি করে আনতে হবে। ওর জন্য পকেটের টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে শেখ হাসিনা এগিয়ে চলো, আর অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, চিল্লাইতে চিল্লাইতে তারা মিছিল নিয়ে আসে, কম্পিটিশন দিয়ে মিছিল নিয়ে আসে। দিস কম্পিটিশন ইজ নট কম্পিটিশন ফর আইডিওলজি। এই কম্পিটিশন হলো ব্যক্তিগত পদায়নের জন্য পরস্পরের ভিতরে কম্পিটিশন। এবং এটা এমন নিষ্ঠুর পর্যায়ে চলে যায় যখন দেখা যায় এটা অঙ্কের হিসাব, বাস্তব ঘটনা। বিএনপির সময় আরো বেশি ঘটেছে, কিন্তু এখনো ঘটছে যে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে পরস্পর হামলায় যত লোকের মৃত্যু হয়েছে তার চেয়ে 6 গুণ বেশি মানুষের মৃত্যু হয়েছে দলের অভ্যন্তরের 2 গ্রুপের মারামারি, তাদের ভিতরে সংঘর্ষের কারণে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি, যুবলীগের ছেলেরা ছাত্রলীগের ছেলেদেরকে ফ্লাইং কিক মারছে এবং কি বলে টেন্ডার বাক্স দখল করে নিচ্ছে। সুতরাং যে বললাম যে অর্থনীতি, সেটা রাজনীতি বুঝতে হলে আপনাকে অর্থনীতি বুঝতে হবে। রাজনীতি হলো অর্থনীতিরই ঘনীভূত প্রকাশ, এবং সবকিছুর ভিতরে এই জিনিসটা কিন্তু আপনি দেখতে পাবেন। বাংলাদেশে বর্তমানে সন্ত্রাস এবং সন্ত্রাসের বিভৎসতা আগেও হয়েছে। আমি যখন ডাকসুর ভিপি ছিলাম 73 সালের নির্বাচনের পর মহসিন হলে ছাত্রলীগের তৎকালীন জেনারেল সেক্রেটারি শফিউল আলম প্রধান, সে 9 মার্ডার করেছিল, 9 জনকে হত্যা করেছিল। এবং কিরকম কোল ব্লাডে পরদিন সকালবেলা ইউনিভার্সিটিতে দেখা, আমি ডাকসুর ভিপি, প্রধান আমাকে বলল যে সেলিম ভাই আসেন এটার প্রতিবাদ করি। আমি বললাম যে তোমার তো তুমি করো। আমরা তখনই টের পেয়েছিলাম যে এটার ভেতরে অন্য কিছু আছে, এবং পরে এটা প্রমাণিত, আদালতে প্রমাণিত যে এই হত্যাকাণ্ডের সঙ্গে শফিউল আলম প্রধান জড়িত ছিল, এবং তার দণ্ড প্রদান করা হয়। তাকে এই অপরাধের জন্য কারাদণ্ড, দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়। জিয়াউর রহমান পরবর্তীকালে সেই কারাদণ্ড মওকুফ করে দিয়েছিল। তারপরে জিয়াউর রহমান যেই পথ অনুসরণ করেছিল, যেটা সূচনা করেছিল খন্দকার মোশতাক, সেই একই পথে চলেছে এরশাদ, সেই একই পথে চলেছে খালেদা জিয়া। আমরা কি চাবো যে খালেদা জিয়ার জায়গায় নিউ এডিশন অফ খালেদা জিয়া, মেবি এ লিটল বেটার এডিশন? এইটা হলো ভাইটাল কোশ্চেন। ভাইটাল কোশ্চেন এই জায়গাটা, যে আমরা খালি মন্দের একটা বেটার এডিশনের জন্যই আমরা আমাদের জীবনকে নিঃশেষ করে দেব, নাকি আমার জীবনে দেখে যেতে নাও পারি কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও আমরা একটা নূতন বিকল্প গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। হোয়াট ইজ বিকল্প? বিকল্প ধারা একটা আছে বি চৌধুরী, এটা মোটেই বিকল্প নয়। এবং সেটা প্রয়োজন মতো জিয়া রহমানের গুণগান গায়, প্রয়োজন মতো কামাল হোসেনের সঙ্গে হাত মেলানোর কথা বলো, প্রয়োজন মতো শেখ হাসিনার দিকে যাওয়ার দেব, তার কোনো আপত্তি নাই, যদি তার ছেলেকে নমিনেশন দিয়ে তার ভবিষ্যৎ উত্তরাধিকার, রাজনীতির উত্তরাধিকার করে দেওয়ার ব্যবস্থা তিনি করতে পারেন। এই ধরনের বিবেচনা থেকে রাজনীতি কোথায় নেমে এসেছে এই জায়গাটা দেখে, এবং এক ধরনের ডিপলিটিক্যালাইজেশন। সুশীল সমাজ এনজিওদেরকে অনেকে দোষারোপ করে, হ্যাঁ কারেক্ট, তারা বলার চেষ্টা করে রাজনীতি দেশটাকে ধ্বংস করে দেবে, সুতরাং রাজনীতির বাইরে যেতে হবে। এবং রাজনীতির বাইরে যদি কোনো একটা সরকার 111-এর মতো সরকার প্রতিষ্ঠা হয়, 2 বছর ক্ষমতায় থাকে, তো বাংলাদেশের মানুষ দেখেছে তখন ডিপলিটিক্যালাইজ সরকার ছিল না,
It was led and commanded by a specialized organized force of the state, namely Uttarpara, namely the army. সুতরাং যখন আপনি রাজনীতিতে শূন্যতা তৈরি করেন, তখনই একমাত্র অবশিষ্ট অর্গানাইজ ফোর্স হিসেবে সেনাবাহিনীর কর্তৃত্ব সমস্ত রাষ্ট্রের উপর প্রতিষ্ঠা করা একটা সুযোগ সৃষ্টি হয়ে যায়। ইউনূস সাহেবকে নিয়ে অনেক জল্পনা কল্পনা করা হয়। আপনারা আমেরিকায় বসবাস করছেন, আওয়ামী লীগের নেতাদের মুখ একটু শুকনা শুকনা দেখি, যখন তারা একটু আভাস পায় যে হিলারি ক্লিন্টন যদি বাই চান্স আবার প্রেসিডেন্ট হয়ে যায়, তাহলে তার সঙ্গে আবার বন্ধুত্ব, ইউনূস সাহেবের বন্ধুত্ব, তাহলে পরে হয়তো একটা পরিবর্তন, একটা বিশাল একটা কিছু হতে পারে। এবং বিএনপির লোকেরা তখন বগল বাজাতে থাকে। দ্য কোশ্চেন, অনেক সময় আমরা বলি যে আওয়ামী লীগের সঙ্গে ডেমোক্রেটিক পার্টির হলো মিল, আর বিএনপির সঙ্গে রিপাবলিকানদের মিল। কিন্তু দেখেন, অঙ্কের হিসাব এখানে থাকে না। কোশ্চেন অফ আইডিওলজি ইজ সাবসার্ভিয়েন্ট to the question or equations of power politics. এবং বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ হলো এই জায়গাটা। এবং এইখানে যখন জিনিসটা চলে আসে, সেইখান থেকে কিন্তু আস্তে আস্তে খালেদা জিয়ার সময় আমরা এটা দেখেছি অন্য ফর্মে। এখন সেটাকে একটা আইডিওলজিক্যাল রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গন সোফা, কাগজে কলমে লেখে রাখলেন, মুখে কিছু বললেন না, কিন্তু এক ধরনের স্বৈর শাসন এবং দমন নীতি প্রয়োগ করে ডান্ডা মেরে মানুষকে ঠান্ডা করে দেশ চালাতে হবে, এই নীতি প্রয়োগ করলেন। অতীতে আমরা বহুবার এটা দেখেছি, কিন্তু সেটা শেষ পর্যন্ত কাজে আসে। ওর জন্য সম্ভবত বর্তমানে আরেকটা উন্নত স্তরে জিনিসটা চলে গেছে। এখন সরকারি মহল থেকে বলা হচ্ছে যে গণতন্ত্রের দরকার নেই, একেবারে ফর্মালি বলা হয়। আমি মানে মিথ্যা আরোপ করবো না অভিযোগ, কিন্তু অলরেডি এই সুর চলে এসেছে এবং মিডিয়া এবং প্রচার যন্ত্র এবং তাদের বুদ্ধিজীবীদের দিয়ে বলানো হচ্ছে যে উন্নয়ন আগে, আর উন্নয়ন করতে হলে কন্টিনিউইটি অফ রেজিম ইজ এসেনশিয়াল। আর টু এনশিওর দ্য কন্টিনিউইটি অফ রেজিম, জনগণের ইচ্ছার উপরে নির্ভর না করে আমাদেরকে ম্যানিপুলেটেড কতগুলো ঘটনার ভেতর দিয়ে আমাদের কন্টিনিউইটি অফ পাওয়ার এনশিওর করতে হবে। ভিশন 2021, তো ওইটাকে যদি স্টেবিলাইজ করতে হয়, তারপরে ইউ মাস্ট কন্টিনিউইটি অফ পাওয়ার টিল 2021 এসেনশিয়াল। এখন তো খালি 2021 বলা হচ্ছে না, এখন 2041 বলা হচ্ছে। সুতরাং এই ইটারনাল কন্টিনিউইটি অফ পাওয়ার, জনগণের অভিমত সেখানে তুচ্ছ, এবং বলা হচ্ছে উন্নয়ন করতে হলে এই পথেই যেতে হবে। এবং বলা হচ্ছে মালয়েশিয়া উন্নতি করেছে, মহাথির এইভাবে অগ্রসর হতে পেরেছে, আমাদেরও সেই পথ গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা যদি এটাই বলতে চান তাহলে বলেন যে আমরা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর পথ পরিত্যাগ করেছি, আমরা এখন মহাথিরের পথ অনুসরণ করার সিদ্ধান্ত নিলাম। আওয়ামী লীগ সেটা করতে পারে, কিন্তু কমিউনিস্ট পার্টি মহাথিরের পথ, মালয়েশিয়ার পথ অনুসরণ করবে না। তারা মুক্তিযুদ্ধের পথকে দৃঢ়ভাবে ঊর্ধ্বে তুলে ধরে তারা অগ্রসর। এবং আমরা জানি এই রূপান্তর না ঘটাতে পারলে আমাদের জাতির ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। বলা হচ্ছে যে আমরা নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হয়েছি।